আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি একটা ঘটনা শেয়ার করব মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের। এখানে আমার এক পরিচিত আমার পরিচিত আন্টি আর কি, আমার ভাইরার মা মারা গিয়েছিল কিছুদিন আগে। তো তার কবর মিরপুর বুদ্ধিজীবীতে দেওয়া হয়, তাদের কবর কেনা আছে ওই জায়গায়। তো আমরা লাশ দাফন করতে করতে রাত্রে 8টা বেজে যায়, কিছুদিন আগের ঘটনা। তো 8টায় যখন লাশ দাফন করা হয়ে যায়, আমরা লাশ দাফন করা শেষে ব্যাক করব এমন সময় তো সন্ধ্যা হয়ে গেছে। আর উনি আমাদেরকে কবর দেওয়ার সময় বলছিল যে আপনারা সবাই মোবাইল ফোন সাবধানে রাখবেন। তো আমি একটু ঘাবড়ে যাই, যদি এখান থেকে আবার মোবাইল ফোন ছিনতাই হয়ে যায় তো আরেক ঝামেলায় পড়বো। তো আমি আমার ভাইরাকে বলি যে ভাই আপনি আমাকে একটু আগায় দেন। তো উনি কি করলো, আমাকে ওই রাস্তা ধরে কিছু দূর পথ এগিয়ে দিয়ে তিনি কি করলেন, আমাকে অ্যাকচুয়ালি স্পেশালি আমাকে এগিয়ে দিয়ে ওইখানে পিছনের গেট দিয়ে বের হওয়ার সময় ছোট ছোট কবর আছে, তো ওই সাইডটা দিয়ে বের হয়ে একটা রাস্তা আছে, ছোট রাস্তা। ওই রাস্তার ওপারে একটা সমিল পড়ে, আপনারা যারা ওখানে এলাকায় থাকেন জানেন। ওই সমিলটা ক্রস করে মিরপুর মাজারের সামনে তো উনি আমাকে এগিয়ে দেয়। তো উনি একজনের নাম ধরে ডাকছিলেন, আমি নামটি প্রকাশ করছি না। ওই লোকের উনি ওনাদের পরিচিত আর কি, উনি সবসময় কবরের রক্ষণাবেক্ষণ করেন, কবর দেখভাল করেন। আর আমি ওই দিন গিয়ে দেখলাম যে আসলে ওই জায়গাটায় বেশ অন্ধকার থাকে। তো আমি কি করলাম, ওই জায়গায় যে চায়ের দোকানে ওই লোকটাকে খুঁজে পেলাম। তো আমি ওই সুযোগটা মিস করতে যাচ্ছিলাম না, যেহেতু ঘটনা কালেক্ট করে এক ধরনের অভ্যাস আছে, আমি সুযোগটা মিস করছিলাম না। আমি কি করলাম, ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কাছে তো ঘটনা থাকতে পারে, কিছু ঘটনা কি শেয়ার করবেন? কারণ আপনারা তো এখানে থাকেন, যদি কোনো কিছু অলৌকিক কিছু আগে দেখে থাকেন দেখেন। তো উনি আমার দিকে খুব অবাক হয়ে তাকালো। আমি তাকানোর আগে ওনাকে কিছু টাকা বকশিস দিলাম। আমি জানি উনি ওনারা বকশিস ছাড়া কোনো কথা বলবে না। যাই হোক, উনি যখন বললো যে দেখেন আপনি বকশিস দিচ্ছেন এই জন্য বলছেন, আমার কাছে বেশ কিছু ঘটনা আছে, এই জন্য আমি আপনাকে বললাম যে আসেন বসেন। তো উনি চা খাচ্ছিল, ওই চায়ের বিলটা পরে আমি দিই। দেওয়ার কারণ হচ্ছে যে উনি আমাকে অনেক কষ্ট করে আসলে ঘটনাটা বলেছেন, ওনারও সময়ের দাম আছে। তো যাই হোক, আমি ওনার কাছ থেকে যখন ঘটনা শুনছিলাম, উনি বলছিল দেখেন আমার 29 বছরের অভিজ্ঞতা, এই জায়গায় আমি কবর দিচ্ছি এবং বিভিন্ন সময় অনেক সময় কবর দিয়েছি, অনেক সময়। তো আমার চোখে কয়েকবার বেশ কিছু জিনিস পড়েছে। তো আমি এখান থেকে একটা ঘটনা এখন বলবো। তো উনি বলেন যে এটা অনেক আগের কথা, আজ থেকে প্রায় 28 বছর আগের কথা। তখন আমি নতুন। তো আমার যে ওস্তাদ, যাকে আমি দেখে কবর খোঁড়া শিখেছি, বক্স কবর বানানো শিখেছি, তাকে নিয়ে আমরা মোট 4 জন সেদিন রাতের বেলা, এটা শীতকাল এবং কোন ইয়ার সেটা তার মনে পড়ছিল না, সেদিন রাতের বেলা আমরা বসে থাকা অবস্থায় এমন সময় ঠিক রাত 10:30টার দিকে একটা লাশ নিয়ে 4-5 জন লোক আসে কবরস্থানে। তো লাশ রেখে তারা অজু করে বলে যে আমাদের লাশ জানাজা হয়ে গেছে, আমরা প্রসিডিউর শেষ করে আসি, আপনারা কবর খোঁড়েন। নর্মালি কি হয়, কেউ মারা গেলে আগের থেকেই কবর খোঁড়া হয়ে যায়। তো ওনারা ওই মুহূর্তে প্রস্তুত ছিলেন না, তো তাদেরকে কবর খুঁড়তে বলা হয়। তো ওখান থেকে বলে দেওয়া হয় যে কবর খোঁড়ো। তো কবর খোঁড়ার সে আর তার বস আর সাথে 2 জন মিলে কবর খুঁড়ে ফেলে প্রায় 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যেই। তো কবর খোঁড়ার পর শেষ করার সাথে সাথেই আরেকটা লাশ আসে, এটা আসে ঠিক 11:15টার দিকে। তো ওর মধ্যে ওনার সাথে যেমন 5 জন লোক ছিল, ওই লাশের সাথে ছিল প্রায় 1 ট্রাক মানুষ। তো যাকগে, তারা জানাজা দিয়েই আসে, লাশগুলা নিয়ে আসে। 2টা লাশই তখন ওই মুহূর্তে ওই জায়গায় রাখা ছিল। একটা লাশ যেটা প্রথমে 10:30টায় আসছিল, সেটা কবর খোঁড়া যখন শেষ হয়ে যায়, তো এর 5 মিনিট আগে মোটামুটি যখন শেপ করছে কবরটাকে, তখন ওই যে লোক আমাকে ঘটনা শেয়ার করেছিল, সে কবরে নামে দেখার জন্য ঠিক আছে নাকি সবকিছু। হঠাৎ করে সে খুব ভয় একটা চিৎকার দেয়। তো সে যার ওস্তাদ, তার ওস্তাদকে চিৎকার দিয়ে বলে দিকে দেখেন আমার পা ধরে কে জানি টান দিল কবরের ভেতর। উনি ভয় পেয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। তো ওনার ওস্তাদ যে আছেন উনি নিচে নামে, উনি বলে কি হয়েছে দেখি কি হয়েছে। তো বলে যে আমার পা ধরে কে জানি টান দিল, এই পাশ দিয়ে টান দিল। বলে যে আমার পাটা ঠিক ছিল, উনি ছিল হচ্ছে সম্ভবত দক্ষিণ দিক মাথা দিয়ে, এবং পিছন থেকে তার পাটা ধরে কে টান দিয়েছে। তো ওনার ওস্তাদকে বলার পরে ওস্তাদ বলে যে কই কিছু না, তো উনি একটা ন্যাকড়া পায়। কিন্তু কবর খোঁড়া শেষ মত পর্যন্ত কোনো ন্যাকড়া ওই জায়গায় ছিল না, একটা কাপড়ের টুকরা।
কালো একটা কাপড়ের টুকরা। পরে এটাকে উঠায় ফেলার পরে 10:30টায় যে লাশটা আসে সেটা কবরস্থ করার জন্য তারা লাশটাকে কাছে নিয়ে আসতে বলে, এবং যেটা 11:15টায় লাশ আসছিল সেই লাশটার সাথেও মানুষজন মিলে, এটা আগেই কবর খোঁড়া ছিল, ওইটা আসতে দেরি করেছে 11:15টায়, এবং ওই লাশটা নিয়ে তারা কবরস্থানের আরেক পাশে চলে যায় যেখানে কবর দিচ্ছিল। তো সেখানে তাদের যে 4 জনের মধ্যে 2 জন, তাদের 2 জনকে ওইখানে পাঠিয়ে দেওয়া হয়। লাশ যেহেতু আগেই কবর খোঁড়া ছিল এখন কবরস্থ করার জন্য, আর 10:30টার যে লাশটা ছিল সেটা এই জায়গায় ছিল। তার ওস্তাদ এবং যে আমাকে ঘটনা শেয়ার করছে তিনি আর তার ওস্তাদ মিলে ওই কবরটার পাশে লাশ নিয়ে আসছে। তো ওই লাশের সাথে 5 জন লোক, তো তাদের 2 জনেরও সাহায্য লাগে। তো লাশ নিয়ে এসে সেই স্তূপের উপরে রেখেছে, যেখানে মাটি খুঁড়ে যে মাটিগুলো জমিয়ে রেখেছিল সেই পাশে লাশটা রাখে। লাশের কাঠের খাটিয়া ছিল তখন। তো সেই কাঠের এক পোরশন সরিয়ে তারা লাশটাকে নামানোর জন্য সবাই 2 জন মিলে প্লাস কবরের মধ্যে 2 জন নামে, তারা লাশ মাটিতে নামার পরে তো ওই 5 জনের মধ্যে সবাই তাদের ওই লাশের সাথে যারা আসছিল সবাই মাটি দিয়ে দেয়। কিন্তু এখানে যেখানে ঝামেলা হচ্ছিল, তাদের ভয়ে হার্টবিট বেড়ে গিয়েছিল ওস্তাদ এবং তার নিজের। তারা যতই মাটি নিচে নামায়, কবর থেকে মাটি উপরে ওঠে না, চাটাই দেওয়ার পরে মাটিও আর উপরে ওঠে না। আর উপরে যে মাটিগুলা যেগুলো নিচে নামাচ্ছে সেখান থেকে মাটি আর নিচে কমে না। এরকম করে আধা ঘন্টা ধরে টানছেই শীতের মধ্যেও তারা জ্যাকেট পরে সোয়েটার পরেছিল, সোয়েটার খুলে ফেলে গরমে এত ঘামছে তারা। কিন্তু মাটি যে কবরের ভিতর থেকে মাটি আর বাড়ে না, উপরে ওঠে না। আর যে পাশে মাটি স্তূপ ছিল সেখান থেকে মাটি আর নিচে কমে না আর কি কাহিনী এরকম কেন হচ্ছে? অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মাটি নিচে নামানোর, কোনো কবরের থেকে মাটি উপরে উঠছে না। হঠাৎ করে 7-8 মিনিটের মাথায় ওই পাশে কিন্তু ওই কবরটা হচ্ছে, ওইখান দূর থেকে দেখা যাচ্ছে যে ওই লাশ ওইটা কবরে মুনাজাত ধরে ফেলেছে। তো এইখানে এরকম কেন হচ্ছে? তো তারা অন্ধকারের মধ্যে, হারিকেন ছিল, লাইট ছিল, টর্চ ছিল, যাই হোক অনেকক্ষণ চেষ্টা করার পরও হচ্ছিল না। একটা মহিলার লাশ ছিল, বয়স্ক না, ইয়াং একজন মহিলার লাশ ছিল। তো হঠাৎ করে 10 মিনিটের মাথায় একজন হুজুরের মতো একজন লোক আসে। ওই 5 জন বলতেছিলাম আমাদের একজন পরিচিত লোক আসবে। ওই হুজুরের মতো লোকটা এসে কবরের সামনে উনি 1 মুঠ মাটি ফেলে এবং বলে কবর দেন। কবর শেষ করেন দেওয়া। মাটি ফেলার পরে মাটির স্তূপ আকারে আবার দেওয়া শুরু করে এবং একটা সময় কবর কমপ্লিট হয়ে যায়। তো এইটা একটা ঘটনা উনি আমাকে শেষ করেছে। মানে যে এটার তো সলিউশন পাওয়ার জন্য আমরা সার্চ করি নাই, কিন্তু সলিউশন খোঁজার জন্য আমরা সার্চ করি নাই, কিন্তু আমরা তো আর সলভ করি না, কিন্তু আমরা আমাদের সামনে ঘটনা ঘটেছে এবং এইটা একটা ঘটনা ছিল। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। খান ফারাবী ভাই যে ঘটনাটি আমাদেরকে দিয়েছেন, এই ঘটনাটি ওনাদেরই বংশের একটি ঘটনা। আর ওনাদের দেশের বাড়ি, মানে খান ফারাবী ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী জেলার 10 নং আমিশাপাড়া ইউনিয়নের 9 নং ওয়ার্ড বড়পাড়া গ্রামে। আর স্পেশালি উনি ওনাদের যে বাড়ি, যেখানে অরিজিনালি ঘটনাটি ঘটেছে, শুধু এই বাড়ির নামটি বলেননি, তাছাড়া তিনি লিখেছেন যে এই ঘটনাটি এলাকার সবাই জানেন। ঘটনাটির সময়কাল 2010 সাল। উনি তখন ক্লাস 8-এ পড়েন। ওনাদের গোষ্ঠীর বড় দাদার মেয়ে হচ্ছে লাখি, সম্পর্কে ফুপু হন, মানে লাখি ফুপু। ওই সময় তার বয়স ছিল 28-এর কাছাকাছি। ওনাদের দেশগ্রামের ম্যাক্সিমাম মেয়েদের 20 বছরের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে হয়, কিন্তু লাকি ফুপুর ফ্যামিলির ও ওনার নিজের স্বেচ্ছায় উচ্চ ডিগ্রির পাওয়ার জন্য বিয়ে ডিলে করা হয় এবং উনি লেখাপড়া চালিয়ে যান। আর লাকি ফুপুরা ফ্যামিলিগতভাবে অনেক প্রভাবশালী এবং স্থানীয় রাজনৈতিক নেতার ফ্যামিলি হওয়ায় লাকি ফুপুর জন্য ওই রকম গ্রাজুয়েট একটি ছেলের অপেক্ষায় তার পরিবার ছিল। স্বাভাবিক, যেহেতু তিনি উচ্চশিক্ষিত, আর একটা উচ্চশিক্ষিত ছেলের সাথেই তার বিয়ে হবে, এটাই মোটামুটি স্বাভাবিক সেন্সে সবাই আশা করে। এই কারণে ওনার বিয়েটা কিছুটা দেরি করা হয়। তো মূল যে ঘটনাটি, এই ঘটনাটি ঘটার 19 দিন আগে
লাকি ফুপুর জন্য একজন কাঙ্ক্ষিত পাত্র ওনার ফ্যামিলি পেয়ে যান। আর ঘরোয়া পদ্ধতিতে স্বল্প মেহমান এবং বর এসে বিয়ে সম্পন্ন হয়। কিন্তু লাকি ফুপুকে উঠিয়ে নেওয়া হয়নি। কথা ছিল সামনের মাসে রমজানের পরে ধুমধাম করে আয়োজন করা হবে। তারপর তারা লাকি ফুপুকে জামাইয়ের বাড়িতে উঠিয়ে নেবেন। আর ওনাদের ওই এলাকায়, মানে আমাদের খান ফারাবি ভাইদের এলাকায়, ওই দেখা যাচ্ছে যে এইভাবে স্বল্প পরিসরে বিয়ে হয়, পরে সুযোগ বুঝে আবার বড় করে অনুষ্ঠান করে। শুধু ওনাদের এলাকা না, বাংলাদেশের অনেক জায়গাতেই এভাবে হয় আর কি। তো যাই হোক, বিয়ে হবার কিছুদিন পর থেকেই লাকি ফুপু অস্বাভাবিক আচরণ শুরু করে। খাওয়া দাওয়া করে না বললেই চলে, মন খারাপ করে বসে থাকে, বাসার ছাদে সন্ধ্যার পর একা একা হাঁটাহাঁটি করে আর কান্নাকাটি করে নিজে নিজে। কেন এমন করছে তাকে যখন জিজ্ঞেস করা হয় সে কিছুই বলতে পারে না, মানে তার আচার আচরণ খুব অস্বাভাবিক। শুরুতে মনে করেছিল হয়তোবা এই বিয়েতে তার সম্মতি ছিল না বা পাত্র পছন্দ হয়নি, এই কারণে হয়তোবা সে মন খারাপ, অথবা তার অন্য কোনো জায়গায় তার কোনো পছন্দ থাকতে পারে। কিন্তু ওনার আচার আচরণ, কথাবার্তা, কোনো বিষয়ই এই ধারণার সাথে একদমই যাচ্ছিল না, যার কারণে সবাই অস্বাভাবিক বিষয়টাই চিন্তা শুরু করে এবং সেই চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই লাকি ফুপু যেই বিল্ডিং এ থাকতেন, মানে ওনাদের বাসা যে বিল্ডিংটা, ওইটার পশ্চিম পাশে পুরাতন শতবর্ষী একটি গাছ রয়েছে। নোয়াখালীর ভাষায় এই গাছটাকে জিরাইয়া গাছ বলে। খান ফারাবি ভাই বলেছেন যে এই জিরাইয়া গাছের শুদ্ধ নামটা তিনি জানেন না, এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। এই গাছটি অনেকটা বট গাছের মতো তিনি উল্লেখ করেছেন। গাছটির শাখা প্রশাখা যেভাবে বাসার ছাদে ছড়িয়ে আছে, ঠিক সেভাবেই তার পশ্চিম পাশে থাকা পুকুরও, মানে একটা পুকুর রয়েছে সেখানে, সেই পুকুরেও বেশ অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে। আর বিয়ের 1 সপ্তাহ হয়ে গেছে, এর মধ্যে এই ব্যাপারটা সবার কাছে লক্ষণীয় হয়। আর উনি আর একটা কাজ করতেন, যখন ওনার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেল, উনি ওই গাছের পাতা একটা একটা করে ছিঁড়তেন। তো এইভাবে একটা পরিণত বয়স্ক একটা নারী যার বিয়ে হয়ে গেছে, সে একটি গাছের পাতা একটা একটা করে ছিঁড়বেন কোনো কারণ ছাড়া, কাঁচা পাতা, এটা কি অস্বাভাবিক নয়? অবশ্যই অস্বাভাবিক। তো যাই হোক, স্বাভাবিকভাবে একটা মেয়ের বিয়ে হলে মেয়েদের মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কিন্তু এমন অস্বাভাবিক অবস্থা দেখে ওই পরিবারের লোকজন পাশের গ্রামের একজন ভালো হুজুরের শরণাপন্ন হন। কিন্তু হুজুরের ট্রিটমেন্টে লাকি ফুপু কিছুটা স্বাভাবিক হলেও হুজুর বলে দেন, খুব খারাপ কিছু একটা ঘটে গেছে যেটা আমি বুঝতে পারছি না। আমি আপাতত ঝাড়ফুঁক করে দিলাম, এটা সাময়িক কাজে আসবে, তবে তোমরা এখন থেকে আরো 45 দিন খুব চোখে চোখে রাখবা, তাকে কখনোই একা একা কোথাও যেতে দিবা না, সাথে থাকবা। যাই হোক, ফুপুর হাস্যোজ্জ্বল ও আগের মতো আচরণে সবাই স্বাভাবিকভাবে নেয় ব্যাপারটা। তার মানে হচ্ছে ওই হুজুরের কাছ থেকে আসার পর তার আচার আচরণ অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। বিয়ের 19 দিনের মাথায় লাকি ফুপু বিকেল বেলায় এই খান ফারাবি ভাইদের বাড়িতে আসেন এবং চানাচুর মুড়ি খেতে আসেন। আর খান ফারাবি ভাইদের যে বয়স এবং ওনাদের ফুপুর, ওনাদের দেখা যাচ্ছে যে বড় ভাই বা আর যারা আছেন, মোটামুটি বয়সের খুব বেশি পার্থক্য বা তারতম্য ওনাদের যারা সিনিয়র তাদের সাথে ছিল না। এই জন্য দেখা যেত যে সবাই সবার বাড়িতে আসা যাওয়া করতো। তো প্রতিদিনের মতো রাতে ওনারা কয়েকজন রাতের খাবার খেয়ে শোয়ার প্রিপারেশন নিচ্ছিলেন। আর এই লাকি ফুপুর ভাই, যেহেতু উনি একজন পলিটিশিয়ান ছিলেন, ওই রাত্রে ওনার ফিরতে দেরি হতো, মানে দেরি হচ্ছিল আর কি। এদিকে লাকি ফুপু ওনার ভাইয়ের জন্য খাবার টেবিলে খাবার রেডি করে অপেক্ষা করছেন। এখন বাড়ির অন্য সদস্যরা তো ততক্ষণে খেয়ে ফেলেছেন, লাকি ফুপুর বড় ভাই মানে উনি তখন আসেননি। এখন যেহেতু বাড়ির অন্য সদস্যরা খাবার খেয়ে ফেলেছেন, তো লাকি ফুপু চিন্তা করেন যে এই এটো প্লেট বাসনগুলো কলপারে ধুয়ে ফেলি, ভাই ততক্ষণে আসুক, কাজটা এগিয়ে রাখি। এই চিন্তা করে উনি ওই থালা বাসন কলপারে নিয়ে যান, কলে নিয়ে সেগুলো ধুয়ে পরিষ্কার করেন।
তো উনি চিন্তা করেন যে যেহেতু বাইরে বের হয়েছি, সুতরাং ওয়াশরুম থেকে একবার ঘুরে আসি, ফ্রেশ হয়ে আসি। আর ওনার ওয়াশরুমটা বাসা থেকে সর্বোচ্চ 20 মিটার দূরে, আর এই 20 মিটার পথের মধ্যে ওই বিশাল গাছটিও পড়ে, সাথে তাদের বাড়ির পুকুরের ঘাটলাটাও পড়ে। আর দুর্ভাগ্যক্রমে ওই রাত ছিল অমাবস্যার রাত। উনি ওয়াশরুমের দিকে গিয়ে আর ফিরে আসছেন না। এদিকে 1 ঘন্টা হয়ে গেল, উনি আসছেন না। লাকি ফুপুর মা উনি ভাবছেন হয়তোবা কারো বাসায় গেছে, কিন্তু রাত 9টার সময় এত রাত্রে কার বাসায় যাবেন তিনি? সবাই তো ঘুমিয়ে গেছে, গ্রাম তো এত রাত পর্যন্ত নরমালি কেউ জেগে থাকে না। তো ওইদিকে বাসার পেছনের দরজা খোলা, কলপারে থালা বাসন পড়ে আছে। তখন লাকি ফুপুর মা উনি আর স্বাভাবিক থাকতে পারেননি, কারণ মায়েরা কিন্তু সন্তানের বিপদ আপদ অনেক ক্ষেত্রেই আঁচ করতে পারেন। তিনি উচ্চ স্বরে কান্নাকাটি শুরু করেন। এর মাঝে পুরো এলাকার সব মানুষ চলে এসেছে। এদিকে লাকি ফুপুর বড় ভাই এসে বলেছেন। ততক্ষণে চারদিকে লাইট মেরে খোঁজা হয়, কিন্তু ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এরই মাঝে এই খান ফারাবি ভাইদের একজন কাকা উনি এসে বলেন যে আমি তো ঘন্টাখানেক আগে পুকুরের ওই পাটটাতে টেটা দিয়ে মাছ ধরছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো পুকুরের অপর প্রান্তে, মানে এই লাকি ফুপুদের ঘাটলার দিকে হঠাৎ করে একটা শব্দ হলো। মনে হচ্ছিল কেউ গোসল করার সময় উপর থেকে পানিতে ঝাঁপ দিলে যেরকম শব্দ হয়, ঠিক তেমন শব্দ। সাথে সাথে উনি ওনার হাতের টর্চ লাইটটি সেদিকে ধরেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পানির উপর যদি কেউ ঝাঁপ দিয়ে পড়ে তখন কিন্তু পানিতে ঢেউ সৃষ্টি হয়। তখন সেই কাকা দেখেন যে পানি একদম স্বাভাবিক, পুকুরের পানি একদম মসৃণ হয়ে আছে, যেন ওখানে কিছুই হয়নি। তাহলে শব্দটা কিসের ছিল? যেহেতু উনি কিছুই দেখেননি, এই কারণে বিষয়টি তিনি সিরিয়াসলি নেননি। উনি ওনার মতো করে মাছ ধরছিলেন। কিন্তু ওনার এই ক্লু পাওয়ার কারণে সকলের মধ্যে একটি ধারণা হয়, তাহলে লাকি ফুপু কি পানির মধ্যে পড়ে গিয়েছে? কিন্তু উনি এত রাত্রে গোসল করতে যাবেন কেন? ওনার তো এত রাত্রে গোসল করতে যাওয়ার কথা নয়। যেহেতু ওই সময় বর্ষার সিজন ছিল, ওই পুকুরে পানি বেশিই ছিল। এখন আশপাশ থেকে লোকজন সবাই চলে আসে পানিতে ডুব দেওয়ার জন্য। যেহেতু ঘাটলার কাছাকাছি শব্দটি পাওয়া গিয়েছিল, সবাই কি করে ওই ঘাটলার কাছেই ডুব দিয়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পাওয়া যায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর যখন পাওয়া যায় না, তখন ওই পরিবারেরই একজন সদস্য, সম্পর্কে কাকা হন, তো উনি বলেন যে আচ্ছা আমরা আরেকটু সামনে গিয়ে, মানে যেখানে খুঁজছি এর থেকে আরো 10-15 হাত সামনে বা আরেকটু ভিতরে গিয়ে সবাই খুঁজি, ডুব দিয়ে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। এভাবে সবাই খুঁজতে থাকে। এর মধ্যে সেই কাকা হঠাৎ করে ডুব দিয়ে আবার ভেসে ওঠেন এবং চিৎকার করে বলেন এই জায়গায় কিছু একটা মনে হচ্ছে আছে। তখন অন্যরা সবাই সেখানে যান, সবাই মিলে ডুব দিয়ে একটা দেহ উপরে তোলার চেষ্টা করেন, কিন্তু ওই দেহটার মাথা মাটির ভেতরে ঢুকেছিল, তাই উঠাতে খুব কষ্ট হচ্ছিল। বেশ কিছুক্ষণ পর দেহটা উঠানো হলো। সবাই নিশ্চিত হলো যে এটি লাকি ফুপুরি দেহ, কিন্তু ততক্ষণে তিনি বেঁচে নেই। অনেকে অনেকভাবে চেষ্টা করেন যে তাকে বাঁচানোর জন্য, পেটের মধ্যে পানি চলে গেছে সেই পানি বের করার জন্য, কিন্তু সকলে ব্যর্থ হন। কিন্তু সবাই একটি বিষয় দেখে আশ্চর্য হন, সেটি হলো ফুপুর পায়ে স্যান্ডেল ছিল, যে স্যান্ডেলটি উনি পরতেন সেটি পায়ে দিয়ে উনি ঘর থেকে বের হয়েছিলেন। ওনার হাতে টর্চ লাইট, যে টর্চ লাইটটি নিয়ে উনি ওয়াশরুমের দিকে গিয়েছিলেন, সেই টর্চ লাইটটি মুষ্টিবদ্ধ অবস্থায় রয়েছে। সবকিছু অক্ষত অবস্থায় রয়েছে, কিন্তু তার গলায় গভীর দাগ রয়েছে, মনে হচ্ছে ধারালো নখের দাগ। আর ওনার ডেড বডি পুকুরের ঘাটলা থেকে এতটা দূরে কিভাবে গেল? উনি কি সুইসাইড করেছেন, না কারোর সাথে শত্রুতার কারণে কেউ নির্মমভাবে তাকে হত্যা করেছে? উনি তো সুইসাইড করার কথা নয়, এমন কোনো ঘটনা ঘটেনি যার কারণে তিনি সুইসাইড করবেন। আর কেউ মারলেও এত দ্রুত সকলের চোখে ফাঁকি দিয়ে পানির এতটা নিচে কাদায় কিভাবে মাথা ঢুকিয়ে দিতে পারবে? এটা ইম্পসিবল, কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। এই পুরো ব্যাপারটা অস্বাভাবিক কিছুর ইঙ্গিত দিচ্ছিল। সারা গ্রামে শোকের ছায়া নেমে আসে।
তিনি রাতে মারা গিয়েছিলেন, আর দুপুরের দিকে জানাজার পর ওনাকে দাফন করা হয়। আর সেই রাতেই এই লাকি ফুপুর মা মানে খান ফারাবি ভাইয়ের দাদি, উনি একটি ভয়ানক স্বপ্ন দেখেন। উনি তো সারাদিন বিশেষ করে আগের রাত থেকেই ওনার ঘুম নেই। উনি ওই রাত্রে যখন কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, কারণ শোকে উনি কাতর ছিলেন, ওনার ঘুম আসছিল না, কিন্তু তারপরও আগের রাত থেকে নির্ঘুম একটি দীর্ঘ সময় পার করার কারণে উনি একা একাই ঘুমিয়ে পড়েন। আর তখন কোনো একটি কালো অবয়ব তার স্বপ্নে আসে। স্বপ্নে এসে বলে যে, কি সন্তান হারানোর শোকে কাঁদছো? আমিও কিন্তু বেশ কিছুদিন তোমার মতোই কেঁদেছি, তোমার থেকে বেশিই কেঁদেছি, কারণ আমিও সন্তান হারিয়েছি। আর তোর সন্তানকে মেরে আমি আমার সন্তান হারানোর প্রতিশোধ নিলাম। এরপরে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি চিৎকার করে ওঠেন। সবাই চিৎকারের কারণ জিজ্ঞাসা করলে সবাইকে সবকিছু খুলে বলেন। পরদিন আবার সেই হুজুরের কাছে তারা যান। সেই হুজুর বলেন যে, আমি আপনাদেরকে বলেছিলাম তাকে 45 দিন চোখে চোখে রাখার জন্য, আপনারা এতটুকু সময় ধৈর্য ধরে তাকে চোখে চোখে রাখতে পারলেন না। আমি তো বেশি কিছু বলতে পারিনি, কিন্তু এতটুকু বুঝতে পেরেছিলাম যে এই সময়ের মধ্যেও একটা বিপদ হতে পারে, অস্বাভাবিক কিছু হতে পারে, এই জন্য পাহারা দিয়ে রাখতে বলেছিলাম। পরিবারের সদস্যরা বলেন যে তার আচার আচরণ স্বাভাবিক হয়ে যাওয়ার কারণে আমরা কিছুই বুঝতে পারিনি। তখন হুজুর বলেন যে এই সময়ের মধ্যে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। সেটি হলো, আপনার মেয়ে যে গাছটি রয়েছে আপনাদের বাড়ির পাশে, পুরাতন যে গাছটি, সেই গাছের কিছু পাতা কুড়িয়ে এনেছিল রান্না করার জন্য। আর ওই পাতার উপরে ওই গাছে থাকা একটা জিন পরিবারের একটা নবজাতক শিশু তার মা শুইয়ে রেখেছিল। কিন্তু শুইয়ে রেখে যখন ওই জিন মা সে যখন দূরে চলে গিয়েছে, এর মধ্যে আপনার মেয়ে ওই পাতাগুলো নিয়ে চলে আসে এবং সরাসরি জ্বলন্ত চুলার মধ্যে ওই পাতাগুলো ঢুকিয়ে দেয়। এতে করে জিনের ওই নবজাতক শিশু মারা যায়। এই কারণে লাকির মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল। তারা লাকিকে ছেড়ে দেয়নি, হত্যার বদলে হত্যা করে তারা প্রতিশোধ নিয়েছে। ওই জিনগুলো ওই গাছে বসবাস করলেও তারা কখনো কারো ক্ষতি করত না, কিন্তু তাদের পরিবারের একজন সদস্যের এইভাবে নির্মম মৃত্যুর পর তারা আর সহ্য করতে পারেনি। এই কারণে শুধু লাহির উপরই এই প্রতিশোধটি নিয়েছে। তারা বলেছে তারা চাইলে ওই পরিবারের আরো অনেক সদস্যের উপর এর প্রতিশোধ নিতে পারত, কিন্তু পরিবারের অন্য সদস্যরা তো এই ঘটনার জন্য দায়ী নয়, এই জন্য শুধু লাকির উপরই প্রতিশোধ নিয়েছে। কিন্তু লাকি কি দেখেছে দিনের বেলা এই ধরনের একটি ঘটনা? এটা কি কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব যে পাতার উপর বা কোথাও কোনো জিনের শিশু শুয়ে আছে কিনা? এটি কিন্তু কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। কিন্তু নিজের অজান্তেই উনি এই কাজটি করে ফেলেছিলেন, যার ফলে তারা এই শাস্তিটি দিয়েছে। ওই জিনকে হাজির করা হয় এবং হাজির হয়েও সে একই ঘটনাই সে বলে যে কি কারণে তাকে হত্যা করা হয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা দৈনন্দিন পথ চলায় এরকম অনেক ঘটনা আমরা ঘটিয়ে থাকি, কিন্তু স্বাভাবিক জীবনযাত্রায় এই ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য কখনো যে কোনো জিনের সন্তানকে আমরা হত্যা করে ফেলি বা ফেলেছি কিনা, এই ধরনের কিন্তু ঘটনা খুব একটা শোনা যায় না। কিন্তু আপনারা অনেক আগে যারা আলিফ লায়লা দেখেছেন, আলিফ লায়লার প্রথম দিকের যে পর্ব ছিল, আপনাদের কি মনে আছে যে এই আলিফ লায়লার প্রথম দিকের যে পর্ব ছিল, সেই পর্বে একজন সওদাগর তিনি খেজুর খেয়ে সেই খেজুরের বিচি সেটি একটি কুয়ার মধ্যে ফেলেন, এবং কুয়ার মধ্যে ফেলার পর সেই কুয়া থেকে একটি জিন বের হয়ে আসে এবং বলে এই খেজুরের বিচির আঘাতে তার নবজাতক শিশু মারা গেছে, এই জন্য তাকেও মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। যাই হোক, সেটা অনেক বড় একটি গল্প, এটা ইউটিউবেও আছে, যেটা আপনারা দেখতে পারবেন। তো আমি যেটি বলার চেষ্টা করছি সেটি হলো যে এই ব্যাপারটি সম্পূর্ণ অস্বাভাবিক একটি ব্যাপার, কারণ এটি হওয়ার কথা নয়, কিন্তু তারপরও যদি হয়ে যায়
জিনেরা কিন্তু এভাবে খুব সহজে মানুষকে ক্ষমা করে দেয় না, যে মানুষের কোনো দোষ নেই, তারা সেটা বুঝতে চায় না। কারণ তাদের পরিবারের সদস্য হারানোর ফলে তাদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, এই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটায়। কিন্তু তারা বুঝতে পারে না যে মানুষেরও কিন্তু সীমাবদ্ধতা রয়েছে, আমরা তাদেরকে দেখতে পাই না। আর দেখতে না পাওয়ার কারণে এই ধরনের ঘটনা যদি ঘটেই যায়, তার জন্য মানুষ কিন্তু দায়ী নয়। লাকি ফুপুও দায়ী ছিল না, কিন্তু সম্পূর্ণ নিরপরাধ হয়েও তাকে এভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। আমার নাম আহসান। আমি এখন যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা একজন রিক্সাওয়ালা ও একজন লোকের ঘটনা। ঘটনাটি ঘটেছিল দোহার থানার গ্রামের অমুক বাড়ির সামনে। আমি গ্রাম এবং বাড়ির নামটা উজ্জ্বল রাখছি। বাড়ির সামনে সেই রাস্তায় যেখানে একটা কালভার্ট আছে, তার ঠিক পাশেই আছে একটা বড় ঝোপ। এখন আমি সেই জায়গায় একটা ভয়ঙ্কর ঘটনা তুলে ধরছি। এই ঘটনাটি আজ থেকে প্রায় 9-10 বছর আগের। একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন আনুমানিক 11টা কি 11:30 মতো হবে। আমরা জানি যে গ্রামে 9টা-10টার দিকে প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টায় একেবারেই জনমানবহীন ছিল সব রাস্তাঘাট। তারা দুজনই সেই রাস্তা ধরে চলছে। এমন সময়ে তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে রাস্তার মধ্যে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখলো যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ পড়ে আছে, অর্থাৎ কাফনে জড়ানো একটা লাশ পড়ে আছে। এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটার কাছে যায়। তারা দুজনেই দেখে অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশকে রেখে গেল। লোকটা রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটাকে এখানে ফেলে গেছে, চলো আমরা লাশটাকে দাফনের ব্যবস্থা করি, তারপর গ্রামবাসীকে জানাবো। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সে বলল যে আপনি আমার ভাড়া দিয়ে দেন, এসব লাশটাস আমি দাফন করতে পারবো না, কার না কার লাশকে মেরে ফেলে গেছে। লোকটা তাকে বলল, ঠিক আছে, তোমাকে 100 টাকা ভাড়া বেশি দেব। এই কথা শুনে রিক্সাওয়ালা লাশটা নিতে রাজি হয়। তবে রিক্সাওয়ালা লোকটাকে শর্ত দেয় যে লাশটা আপনাকেই তুলতে হবে। লোকটা বলল, ঠিক আছে, তাই হবে। এরপর সিদ্ধান্ত হলো যে তারা লাশটা নিয়ে একটা লোকালয়ে যাবে, অর্থাৎ যেখানে মানুষ রয়েছেন, যে কোনো একটা বাড়ির পাশে বা বাজার, মসজিদ, এরকম কোনো একটা জায়গায় যাবেন। তারপর লোকটা লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটা চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। তারপর সে লাশটার গায়ের কাপড় আরো একটু অংশ সরাতেই দেখতে পায় লাশটার শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটা একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, আর সেই রিক্সাওয়ালা একটা চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর একটা বাড়ির সামনে গিয়ে পড়ে। সে চিৎকার করে বাড়ির লোকজন ডাকে। লোকজন তার কথা শুনে সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো লাশ, এমনকি সেই লোকটা অর্থাৎ সেই প্যাসেঞ্জারকেও আর সেখানে পাওয়া গেল না। এর অনেকদিন পরে, প্রায় মাসখানেক পরে, একদিন সকালে সেই কালভার্টের নিচে সেই প্যাসেঞ্জার লোকটার লাশ পাওয়া যায়, অর্ধেক মাটিতে পোতা অবস্থায়। এরপর থেকে সেই কালভার্ট সম্পর্কে গ্রামবাসীর একটা ভীষণ ভয় কাজ করে। সেখানে দোয়া পড়ে অনেক ব্যবস্থা করা হয়। পরবর্তীতে এ ধরনের ঘটনা আর ঘটেনি। তবে এখনো সেই কালভার্টটিকে ওই এলাকায় দোষা বলে সাব্যস্ত করা হয়, অর্থাৎ খারাপ বলে চিহ্নিত করার জন্য দোষা শব্দটা ব্যবহার করা হয়। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আহসান। আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। 2012 সাল ইকবাল তখন এইচএসসি পাশ করেছেন এবং তাদের পরিবার তখন আর্থিকভাবে কিছুটা
সমস্যায় ভুগছিল। কিছুটা সমস্যা ছিল ইকবালের পরিবার তখন, এবং সেই সময় তার কাছে একটা অফার আসে, জব অফারটা কাইন্ড অফ লাইক, আসলে ইকবালের বাবা রিকোয়েস্ট করেছিলেন তাদের পরিবারের অনেককে যে তার ছেলেকে যেন কোনো কাজে ইনভলভ করে দেন, এবং আসলে তার একটা চাকরি দরকার। তো যাই হোক, সেই চাকরির যখন ইকবাল খুঁজছে, এই সময় তার এক দুঃসম্পর্কের ফুপুর কাছ থেকে অফার আসলো যে তারা অনেক বছর বিদেশে থাকে, কিন্তু তাদের বাড়িটা খালি পড়ে আছে অনেক বছর ধরে, এবং ঢাকারই কোনো একটা জায়গা, এবং জায়গাটা বেশ কি বলবো, অভিজাত এলাকায় বলা চলে, এবং সেই জায়গায় অনেক বছর ধরে তাদের বাড়িটা খালি পড়ে আছে, এবং